কৌশল এই শব্দের অর্থ হচ্ছে মূলত আমি কোনো প্রকার বুদ্ধি করে কাউকে কোনো কিছু শেখাচ্ছি বা কোনো কিছু পড়াচ্ছি বা কোনো যুদ্ধে অবতীর্ণ করছি বা যে কোনো কিছু হতে পারে। পরীক্ষার হলেও কিন্তু আমরা নানা রকম কৌশল অবলম্বন করে থাকি। কিন্তু শিক্ষার্থীরা আজকের ক্লাসের সাথে এই কৌশল শব্দের সম্পর্ক কোথায় এটি আমাদের মূলত জানতে হবে। শিক্ষার্থীরা এখন আমরা এই কৌশল শব্দের দুটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করব। প্রথমটি দেখি, আমি যদি কৌশলের প্রথম যে অর্থটি আছে যেটি আজকে তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটি তোমাদের দিকে বের করি, তাহলে হচ্ছে এটি সুকৌশল, অর্থাৎ সু যোগ কৌশল, তার মানে বুঝতেই পারছো একত্রে বললে এটি হতে পারে সুকৌশল। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি কৌশল শব্দটিকে যখন সুকৌশল বলছি আমি হয়তো এরকম একটি বাক্য রচনা করতে পারি যে যুদ্ধে ক্যাপ্টেনের সুকৌশলের জন্য আমরা আজ যুদ্ধটি জিততে পেরেছি, কিংবা ক্রিকেট খেলায় ক্যাপ্টেনের সুকৌশলের জন্য আজকে আমরা খেলাটি জিততে পেরেছি। এরকম একটি আমরা কথা কিন্তু বলতে পারি। এবার শিক্ষার্থীরা এই কৌশলের আরো একটি অর্থ দেখব, সেটি হচ্ছে অপকৌশল। দেখো আমরা এক্ষেত্রে কিন্তু বলি যে অপকৌশল মূলত নেতিবাচক অর্থে ব্যবহার করতে পারি। কিভাবে, একটি যদি উদাহরণ দিই সেটি হচ্ছে তার অপকৌশলের জন্য আজ আমাদের এই দুরবস্থা, কিংবা এটি বলতে পারি যে বিপক্ষ দল অপকৌশল প্রয়োগ করেছিল বলে আমরা আজকে খেলাটি জিততে পারিনি। মানে শিক্ষার্থীরা দেখো এখানে অপকৌশল বলতে সম্পূর্ণ ঋণাত্মক একটি বিষয় বুঝতে পারছি। এই জায়গা থেকে যখন আমি বললাম বিপক্ষ দল অপকৌশল অবলম্বন করেছিল বলে আজকে আমরা খেলাটি জিততে পারিনি, হয়তো এমন হতে পারে বিপক্ষ দল কোনোভাবেই খেলার যে পরিচালক ছিল তাকে কিনে নিয়েছে বা যে কোনো একটি তারা খারাপ কাজ করেছে এবং সে আজকের খেলাটি জিতে গিয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানেই হচ্ছে মূল বিষয়টি। এক কৌশল, একে আমি একবার বললাম সুকৌশল আর একবার বললাম অপকৌশল। যখন আমি সুকৌশল বলছি তখন এটি ব্যবহার হচ্ছে ইতিবাচক অর্থে, আর যখন শিক্ষার্থীরা আমি বলছি অপকৌশল তখন সেটি ব্যবহার হচ্ছে নেতিবাচক অর্থে। মানে আমার একটি শব্দ কৌশল শুধুমাত্র তার আগে দুটি ভিন্ন ভিন্ন শব্দাংশ আসার কারণে এর অর্থটি পরিবর্তিত হয়ে গেল। এবং শিক্ষার্থীরা এটি হচ্ছে মূলত আমাদের উপসর্গের কাজ। উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দাংশ যেটি কিছু শব্দের পূর্বে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে। এবং শিক্ষার্থীরা টেলমির স্কুলের তরফ থেকে আমি মাহবুবুল নেওয়াজ ফারসিম আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ নিয়ে ক্লাস নিব। এবং শিক্ষার্থীরা আজকের পুরো ক্লাসটি হবে অত্যন্ত মজাদার এবং এই পুরো ক্লাসটির জন্য আমাকে তোমরা তোমাদের সাথে পাচ্ছো। তাহলে চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের ক্লাসটি এখনই শুরু করে দিই। শিক্ষার্থীরা প্রথমে আমি দেখব উপসর্গ কি বা কাকে বলে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে উপসর্গ। শিক্ষার্থীরা একটু আগে যে আমি কৌশলের উদাহরণটি পড়লাম, দেখো আগে বসিয়েছে সু, তারপর আগে বসিয়েছে অপ। এই দুই জায়গায় কিন্তু সু এবং অপ এর কোনো প্রকার অর্থ নেই, কিন্তু এই দুটি অর্থহীন শব্দাংশ মূল শব্দের অর্থ পরিবর্তন করে ফেলেছে। আবার দেখো এখানে আরো কিছু উদাহরণ আছে, যেমন অজানা, অযোগ জানা, অভিযোগ, অভিযোগ যোগে, বেতার, বে যোগ তার। এখানে দেখো বেতারের মধ্যে তার মূল শব্দ তারের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, তার আগে বে যোগ করে আমি শব্দটির অর্থ পরিবর্তন করে ফেলেছি। অভিযোগে, যোগে এটি হচ্ছে নির্দিষ্ট একটি শব্দ, তার আগে আমি অভিযোগ করে এর অর্থটি পরিবর্তন করে ফেলেছি। জানা, জানা একটি নির্দিষ্ট শব্দ, এর আগে অযোগ করে এখানে আমি অর্থটি পরিবর্তন করে ফেলেছি। জানা মানে আমি কোনো কিছু জেনেছি, অজানা মানে আমি কোনো কিছু জানি নাই, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ। যোগে মানে কোনো কিছু যোগ করা, এখানে আনার মাধ্যমে আমি যে কাজটি করেছি সম্পূর্ণ অর্থ পরিবর্তন করে ফেললাম। বেতার, এখানে তার শব্দটি দিয়ে আমরা কোন প্রকার তার বুঝাই, সেটি টেলিফোনের তার হতে পারে, বিদ্যুৎ লাইনের তার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু যখন আমি বে যুক্ত করলাম হয়ে গেল বেতার, এবং ফলশ্রুতিতে এর মাধ্যমে আমরা ইংরেজি রেডিওকে বুঝতে পারি। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে অ, ওভি, বে প্রভৃতি হচ্ছে কি আমার উপসর্গ যাদের নিজস্ব কোনো অর্থ নেই বা যা হচ্ছে অর্থহীন। এরপর দেখি অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন সম্প্রদান শব্দে দান এর আগে সম এবং প্র একসাথে দুটি উপসর্গ যুক্ত হয়েছে, অর্থাৎ আমি এখানে একত্রে সম্প্র লিখছি। এই জায়গা থেকে মূলত শিক্ষার্থীরা আমার বুঝতে হবে সম্প্রদান শব্দটিও কিন্তু মূলত উপসর্গ যোগে গঠিত হয়েছে। এরপর দেখি আমরা একইভাবে বিনির্মাণ শব্দে মানের আগে বসেছি বি এবং নির, এই দুটি কিন্তু হচ্ছে আমার উপসর্গ এবং এটির মাধ্যমে আমার বিনির্মাণ শব্দটি সম্পূর্ণভাবে আমি পুনরায় লিখতে পেরেছি। দেখো এরপর উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই জন্য বলা হয় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করার সক্ষমতা আছে। মানে উপসর্গ নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে যখন নতুন একটি শব্দের সঙ্গে বসে ওই শব্দের অর্থটিকে পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে, পরিবর্ধন করতে পারে, মানে অর্থের দোতনা সৃষ্টি করতে পারে। এটি মূলত এখানে বলা হচ্ছে। বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে এবং এই উপসর্গগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আশা করি শিক্ষার্থীরা এই যে তথ্যটি দিলাম এটি তোমরা সবাই মনে রাখবে। এবার আমরা উপসর্গের কাজ নিয়ে পড়বো। দেখো, নতুন শব্দ তৈরি করা হচ্ছে উপসর্গের কাজ, ইতিমধ্যে আমি বলে ফেলেছি। যেমন বাদ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ত্যাগ করে দেওয়া বা বাদ করে দেওয়া। যখন আমি সম যুক্ত করছি হয়ে যায় আমার সংবাদ। দেখো, আমি বলছিলাম বাদ, পরে লিখলাম সম, হয়ে গেল সংবাদ, যেটি ইংরেজি করলে হয় নিউজ। এরপর দেখো শিক্ষার্থীরা বিবাদ। এখানে বাদের আগে যখন আমি বি যুক্ত করেছি আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টি অন্য একটি অর্থ এখানে দান করলাম। বাদ মানে বাদ দেয়া, এর আগে বি যোগ করে বিবাদ করলাম, এখানে বিবাদ অর্থ হচ্ছে গিয়ে ঝগড়া। এরপরে দেখি বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যোগ করে নতুন শব্দ সংবাদ ও বিবাদ তৈরি হলো, এটি মূলত আবার বলা হয়েছে। আর শিক্ষার্থীরা, উপসর্গের একটি কাজ যেরকম নতুন শব্দ তৈরি করা, ঠিক তেমনি আরেকটি কাজ হলো শব্দের অর্থ পরিবর্তন করা, যেটি আমরা শুরু থেকে বারংবার বলে আসছি। যেমন সুনজর, এখানে নজর মানে বোঝানো হচ্ছে কাউকে দেখা বা নজর দেয়া। সুনজর বলতে কিন্তু আমি এখানে বোঝাচ্ছি যে ভালোভাবে দেখা, মানে এখানে অর্থের সংকোচন ঘটাচ্ছি। এরপর দেখো সম্পূর্ণ, এখানে আবার অর্থের সম্প্রসারণ ঘটাচ্ছি। পূর্ণ, এটাকে আমি বলছি সম্পূর্ণ, মানে সবকিছু ভরে আছে, সেখানে আমি বললাম সম্পূর্ণ। এরপর দেখো গড় হাজির, এটি হাজির শব্দের আবার বিপরীত অর্থ। হাজির এর বিপরীত হলো গড় হাজির, মানে যে হাজির হয়নি। এখন কথা হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে সুনজরে কিভাবে অর্থের সংকোচন হলো। দেখো শিক্ষার্থীরা, আমি যখন নজর দিই সেটি নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে, কিন্তু যখন আমি সুনজর বললাম তখন কিন্তু বিষয়টা আমি শুধুমাত্র ভালোর দিকে নিয়ে যাচ্ছি, তাই এখানে কিন্তু আমার অর্থের সংকোচন হলো। আশা করি শিক্ষার্থীরা এই জায়গাটি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমরা নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থ দোতনা, সাধিত শব্দ ও বিশ্লেষণ দেখাবো। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করব সেটির মধ্যে প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ বা স্বরে অ। এর মাধ্যমে দেখো আমি কেউ শব্দ গঠন করছি। কাজ একটি শব্দ, বোধ একটি শব্দ, আমি যোগ করলাম অ, হয়ে গেল অকাজ বা অবোধ, আমার সাধিত শব্দ হলো। এখন অকাজ বলতে আমি বুঝাচ্ছি অনুচিত, আর অবোধ বলতে বুঝাচ্ছি আমি অল্প। এরপর দেখো শিক্ষার্থীরা, অতি, এর মাধ্যমে কি হচ্ছে, কায় একটি শব্দ, আচার একটি শব্দ, আগে যোগ করলাম অতি, হয়ে গেল অতিকায়, যার অর্থ বৃহৎ, এবং আচারের আগে যখন অতি যোগ করে হয়ে যায় অত্যাচার, যার অর্থ অতিরিক্ত, মানে অতিরিক্ত নির্যাতন করা হচ্ছে। এরপর দেখো অধি, এই অধি উপসর্গের সাথে আমি যুক্ত করছি যথাক্রমে কার এবং বাসি। কার যোগ করলে হয় অধিকার, যার মানে হলো কর্তৃত্ব, অর্থাৎ আমি কোনো জায়গায় নিজের কর্তৃত্ব প্রকাশ করতে চাচ্ছি বা অধিকার প্রকাশ করতে চাচ্ছি। আর আরেকটি হলো গিয়ে বাসি, যা হলে হয় আমার মধ্যে বা অধিবাসী, অর্থাৎ অধিবাসী হয়ে গেলে এর দোতনা হচ্ছে মধ্যে। এরপরে দেখি আমরা শিক্ষার্থীরা অনা, এখানে বৃষ্টির আগে অনা যোগ করলে হয় অনাবৃষ্টি, যার অর্থ হচ্ছে গিয়ে অভাব, মানে বৃষ্টির অভাব। এরপর দেখো অনাসৃষ্টি, যার অর্থ হচ্ছে গিয়ে বাজে। এরপর দেখি শিক্ষার্থীরা গমন এবং রূপ, এর আগে যদি আমি অনুযোগ করি হয়ে যায় অনুগমন এবং অনুরূপ। অনুগমন শব্দের অর্থ পিছনে এবং অনুরূপ শব্দের অর্থ হচ্ছে গিয়ে তুল্য। এরপর দেখি আমরা কর্ম এবং সংস্কৃতি। কর্মর আগে এবং সংস্কৃতির আগে যদি আমি অপযোগ করি তাহলে হয় যথাক্রমে অপকর্ম, অপসংস্কৃতি। অপকর্ম মানে কোনো খারাপ কাজ বা মন্দ কাজ, আর অপসংস্কৃতি মানে বিকৃত সংস্কৃতি, মানে আমার নিজের দেশের সংস্কৃতিকে যদি আমি বিকৃত করে ফেলি। উদাহরণস্বরূপ চিন্তা করো, আমি বাঙালি সংস্কৃতির অধিকারী কিন্তু আমি বাঙালি সংস্কৃতি না অনুসরণ করে দিন শেষে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছি, তার মানে আমার মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করে গিয়েছে। এরপর দেখো দান এবং গুণ্ঠন, এর আগে যদি অবযোগ করি হয় অবদান এবং অবগুণ্ঠন। এতে করে হচ্ছে অবদানের ক্ষেত্রে বিশেষ, মানে আমি বলি না অনেক সময় যে আমার জীবনে তার অনেক বড় একটি অবদান রয়েছে, তার মানে আমার জীবনে তার বিশেষ দান রয়েছে বা তিনি আমার জীবনে অনেক কিছু করেছেন, সেটি এখানে বোঝানো হচ্ছে। এরপর দেখো শিক্ষার্থীরা অবগুণ্ঠন। অবগুণ্ঠন শব্দের অর্থ হচ্ছে কি অল্প। দেখি শিক্ষার্থীরা পরবর্তীতে এখানে আমরা উপসর্গের মধ্যে দেখতে পাচ্ছি অভি। অভির পরে যে গ এবং জাত বসাই তাহলে যেটি হচ্ছে আমার যথাক্রমে অভিজ্ঞ এবং অভিজাত। ফলশ্রুতিতে অভিজ্ঞ বলতে বোঝাচ্ছি সম্যক এবং অভিজাত বলতে বোঝাচ্ছি আমি উত্তম। এরপর দেখি আয়ের পরে রয়েছে রক্ত এবং খাম্বা, তাহলে হচ্ছে আরক্ত মানে ঈষৎ, মানে অল্প একটু বোঝানো হচ্ছে। বা আখাম্বা, আখাম্বা বলতে সদৃশ বা দেখতে
একরকম বা দেখতে কোনো কিছুর মতো সেটির সাথে তুলনা করে বোঝানো হচ্ছে। এরপর দেখি ক্ষেপণ এবং বাস্তু। উৎক্ষেপণ মানে হচ্ছে ঊর্ধ্বে এবং বাস্তু মানে হচ্ছে কি উদ্বাস্তু। যদি আমি এর আগে যোগ করি তাহলে উদ্বাস্তুর ক্ষেত্রে আমার অর্থ হচ্ছে কি পরিত্যক্ত, আর উৎক্ষেপণের ক্ষেত্রে আমার অর্থ হচ্ছে কি ঊর্ধ্বে। এরপর দেখি কুল আর ভোগ, এর আগে উপযোগ করলে হচ্ছে আমার উপকূল আর উপভোগ। এক্ষেত্রে উপকূল শব্দের অর্থ হচ্ছে কি নিকট বা কাছে, আর উপভোগ শব্দের অর্থ হচ্ছে কি সম্মুখ বা কোনো কিছু আমি আনন্দের সাথে ভোগ করেছি বা পুরো সম্পূর্ণ বিষয়টি আমার ভালো লেগেছে এমন কিছু একটি। এরপর দেখো কদ, কদের পরে যদি আমি বেল যোগ করি হয়ে যায় কদ বেল, যার অর্থ গিয়ে গৌণ। এরপর দেখো কাজ এবং পদ, তার আগে কু যোগ করলে হয়ে যাচ্ছে কুকাজ এবং কুপদ। এটি হচ্ছে কি নিন্দনীয় অর্থে কুকাজ এবং কুপদ অর্থে ব্যবহার করা হচ্ছে অসৎ। এরপর দেখো হাজির, এর সাথে গড় যোগ করলে হয় গড় হাজির, যার মানে বিপরীত আমি বুঝাচ্ছি। এরপর দেখো ঠিকানা, এর আগে যদি আমি গড় যোগ করি হয়ে যায় গড় ঠিকানা, মানে বুঝাচ্ছি ভিন্ন। এরপর দেখি শিক্ষার্থীরা দালান, এর আগে যদি দর থাকে তাহলে হয় দর দালান, এর মানে হচ্ছে মধ্যস্থ করা বা কোনো কিছু একটি সুন্দর মতো মীমাংসায় চলে আসা, বা ইংরেজিতে যদি আমরা বলি নেগোসিয়েশন, নেগোসিয়েশন করা বলতে এখানে মধ্যস্থ বোঝানো হচ্ছে। এরপর দেখো শিক্ষার্থীরা দরের আরো একটি উদাহরণ রয়েছে কাঁচা, কাঁচার আগে যদি আমি দর যোগ করি হয়ে যায় দর কাঁচা, যেটি সামান্য অর্থে মূলত ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা পড়ব শিক্ষার্থীরা শাসন, মূল্য, প্রাপ্য, দিন। এগুলোর আগে আমরা দু যোগ করব বা দূর অথবা দুষ যোগ করব, প্রত্যেকটি আলাদা আলাদা করে পড়ছি। আসো, শাসনের আগে দু যোগ করে হয়ে যায় দুঃশাসন, যার মানে মন্দ শাসন বা আমার শাসক ভালো না এমন। মূল্য, এর আগে দূর যোগ করলে হয়ে যায় দুর্মূল্য, যার মানে হচ্ছে কি অধিক, মানে আমার বাজার অনেক বেশি দুর্মূল্য, তার মানে বাজারে প্রতিটি পণ্যের দাম অনেক বেশি। এরপর দেখো প্রাপ্য, এর আগে দুষ যোগ করলে হয়ে যায় দুষ্প্রাপ্য, মানে যে বস্তু সহসা পাওয়া যায় না, তার মানে বোঝাই যাচ্ছে এটি হচ্ছে অল্প পরিমাণে আছে। এরপর দেখো দিন, দিনের আগে যদি দূর যোগ করি হয়ে যায় দুর্দিন, মানে মন্দ, আমার যে দিনগুলো রয়েছে দিনগুলো এই মুহূর্তে খারাপ যাচ্ছে। এরপর দেখো শিক্ষার্থীরা লায়েক এবং হক, এর আগে যদি যথাক্রমে আমি না যোগ করি তাহলে লায়েক হয়ে যাবে নালায়েক, মানে হচ্ছে অপূর্ণ, মানে অর্থাৎ যার মাঝে লায়েক নেই বা যার মাঝে কোনো ভদ্র জ্ঞান নেই বা যে হচ্ছে সঠিক কোনো ব্যক্তি নন, সেটি বোঝাতেই মূলত এখানে নালায়েক বলা হচ্ছে। যদি বলা হয় সঠিক কোনো ব্যক্তি নন বা যদি বলা হয় যার মাঝে ভদ্রতা জ্ঞান নেই, তার মানে ওই ব্যক্তির মাঝে সঠিকতার অভাব রয়েছে, ভদ্রতার অভাব রয়েছে। এরপর দেখি আমরা হক, হকের আগে যদি না যোগ করি হয়ে যায় আমার না হক, এবং এক্ষেত্রে এটি মূলত নেতি অর্থে বোঝানো হচ্ছে বা আমার হকটি দেয়া হয়নি এমনটি বোঝানো হচ্ছে। এরপর দেখি আবার দারুণ, দারুণের আগে নি যোগ করলে হয়ে যায় নিদারুণ, মানে অতিশয়। আমরা অনেক সময় বলি না খাবারটি নিদারুণ মজা হয়েছে বা নিদারুণ সুন্দর দৃশ্য, তার মানে অতিরিক্ত সুন্দর দৃশ্য বা অতিরিক্ত মজার খাবার। এরপর খাদ, এর আগে নিখাত যোগ করলে হয় নিখাত, মানে নেই এমন, অর্থাৎ এর মাঝে কোনো প্রকার ত্রুটি নেই, সেটি বোঝাতে মূলত আলোচ্য যে উপসর্গটি আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখি শেষ, ধন, গম, তরঙ্গ, খুন, এর আগে যদি আমি নি যোগ করি হয়ে যায় নিঃশেষ, মানে পুরোপুরি শেষ। যদি নি যোগ করি হয়ে যায় নির্ধন, মানে আমার ধন সম্পদ শেষ হয়ে গেছে বা ধন সম্পদ নেই এমন। গমনদের আগে যদি নির যোগ করি হয় নির্গমন, মানে বাইরে, অর্থাৎ বাইরে যাওয়া। এরপর যদি আমরা দেখি শিক্ষার্থীরা তরঙ্গ, এর আগে আমি নিশ যোগ করেছি মানে নিস্তরঙ্গ, অর্থাৎ নেই এমন অর্থে ব্যবহার করা হয়েছে। খুনের আগে যদি আমরা আবার নিম ব্যবহার করি তাহলে হয় নিম খুন, মানে প্রায়। এখানে অর্থাৎ শিক্ষার্থীরা বোঝানো হচ্ছে যে আমি কোনো একটি কাজ প্রায় করে ফেলেছি বা নিম খুন করে ফেলেছি। এরপর দেখি নিম রাজি, এক্ষেত্রে হলো কি বলা হয় অর্ধেক। আমরা অনেক সময় বলি না যে এই সিদ্ধান্ত নিতে মা বাবা নিম রাজি হয়েছেন, মানে অর্ধেক রাজি হয়েছেন, হয়তো কিছুক্ষণ পর তারা রাজি হয়েও যাবেন, এই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। জয়ের আগে যোগ করলাম পরা, যার মাধ্যমে হলো পরাজয়, অর্থাৎ বিপরীত, জয়ের বিপরীত হচ্ছে পরাজয়। বাস্তবের আগে যোগ করলাম পরা, যার মানে পরাবাস্তব, এটি মূলত অতিশয় বোঝানো হচ্ছে। শিক্ষার্থীরা এরপর আমরা পড়ব ত্যাগ, পন্থী, হাস। ত্যাগ এবং পন্থীর আগে যদি পরিযোগ করি হয় পরিত্যাগ, পরিপন্থী। পরিত্যাগ অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ করা, পরিপন্থী মানে কোনো কিছুর বিরুদ্ধে কাজ করা। হাঁসের আগে যদি পাতি যোগ করি হয়ে যায় পাতি হাঁস, যেটি মূলত ছোট হাঁসকে বোঝায়। এরপর দেখো গতি আর কোপ, এর আগে যদি আমরা যথাক্রমে প্রযোগ করি হয়ে যায় প্রগতি এবং প্রকোপ। প্রগতি দিয়ে বোঝানো হয় প্রকৃষ্ট, প্রকোপ দিয়ে বোঝানো হয় প্রচণ্ড, এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো ধ্বনি আর হিংসা, এর আগে যদি যোগ করি প্রতি তাহলে হয়ে যায় প্রতিধ্বনি, যেটি অর্থ তুল্য, আর হিংসার আগের প্রতি যোগ করলে হয়ে যাবে পাল্টা, মানে প্রতিহিংসা পাল্টা। তার কারণ হচ্ছে হিংসা প্রতিহিংসা, তুমি আমার প্রতি হিংসা পোষণ করেছো, আমি পাল্টা তোমার প্রতি প্রতিহিংসা পোষণ করেছি, তাই আমরা শিক্ষার্থীরা এখানে বলতে পারি প্রতিহিংসা অর্থ এখানে পাল্টা।
এরপর দেখি বদ, যদি বদের পরে মেজাজ এবং জাত যোগ করি হয় বদ মেজাজ এবং বদজাত, এবং বদ মেজাজ মানে উগ্র, বদজাত মানে নিন্দনীয় বা খারাপ কোনো কিছু। এরপর দেখো ভুঁই এবং শেষ, ভুঁইয়ের আগে বি যোগ করলে হয় বিভুঁই। আমরা অনেক সময় বলি না বিদেশ বিভুঁইয়ে গেছে, তার মানে বিদেশে গেছে, অপরিচিত একটি জায়গায় চলে গিয়েছে, ভিন্ন একটি জায়গায় চলে গেছে। এরপর দেখো শেষ, বি যোগ শেষ যদি আমরা করি তাহলে হয় বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞান, অর্থাৎ কোনো একটি বিষয়ে আমি বিশেষ জ্ঞান অর্জন করব। এরপর দেখো শিক্ষার্থীরা দখল এবং আইন, দখলের আগে বে যোগ করলে হয় বেদখল, এর অর্থ হচ্ছে কি ঋত, মানে অন্যায়ভাবে কোনো কিছু দখল করে নেওয়া হয়েছে। আর আইন, আইন মানে হচ্ছে যদি বেআইন হয় তাহলে সেটি হয়ে যাবে বহির্ভূত, মানে আইনের বিরুদ্ধে গিয়ে আমি কোনো একটি কাজ করছি। এরপর দেখবো আমরা পেট এবং জোয়ার, এর আগে যখন ভর এবং ভর যোগ করছি তাহলে হচ্ছে ভরপেট ও ভর জোয়ার। এখানে ভরপেট বলতে বলা হচ্ছে পূর্ণ, মানে আমার পেট ভরে গিয়েছে আর ক্ষুধা নেই। আর ভর জোয়ার বলতে মূলত বোঝানো হচ্ছে চূড়ান্ত, মানে জোয়ারের সর্বোচ্চ অবস্থাটি বিদ্যমান, এটি বোঝানো হচ্ছে। এরপর দেখি ঠিক এবং মুখ, ঠিকের আগে যখন দন্ত স এবং মুখের আগে যখন সম যোগ করি তাহলে হয়ে যায় যথাক্রমে সঠিক এবং সম্মুখ। সঠিক বলতে সম্পূর্ণ ঠিক বোঝানো হচ্ছে এবং সম্মুখ বলতে অভিমুখে বা সামনের দিকে বোঝানো হচ্ছে। একইভাবে যোজনের আগে যদি সম যোগ করি হয়ে যায় সংযোজন, যার মানে বোঝানো হচ্ছে একত্র। এরপর দেখবো আমরা শিক্ষার্থীরা দিন, দিনের আগে যখন সু থাকে বা কৌশলের আগে যখন সু থাকে তখন হয়ে যায় সুদিন বা সুকৌশল। সুদিন বলতে ভালো কথা বোঝানো হচ্ছে বা ভালো দিন বোঝানো হচ্ছে, আর সুকৌশল বলতে চমৎকার কোনো কৌশল বোঝানো হচ্ছে। এরপর দেখতে পারি আমরা ভাত, ভাতের আগে যদি হা যুক্ত হয় তার মানে হয় হা ভাত। এক্ষেত্রে হাভাত বলতে আমরা বুঝিয়ে থাকি অভাব বা ভাতের অভাব, ভাত নেই এমন। শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে মূলত আজকের ক্লাসটি একদম শেষ হয়ে গেল। তবে ক্লাসের শেষাংশে এসে আমরা করব অনুশীলনী, যেখানে তোমরা প্রশ্নের উত্তর দিবে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি চমক। আসো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? ক প্রবীণ, খ ভিখারি, গ বাবুয়ানা এবং ঘ সেলাই। এর মধ্য থেকে কোনটি উত্তর হবে শিক্ষার্থীরা? দ্রুত কমেন্ট সেকশনে গিয়ে তোমরা উত্তরটি দিয়ে ফেলো। হ্যাঁ শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি অবশ্য আমি দিয়ে দিচ্ছি। এটির উত্তর হলো গিয়ে ক, তার মানে প্রবীণ হচ্ছে এখানে সঠিক শব্দ, যেখানে উপসর্গ দিয়ে গঠন করা হয়েছে এবং এখানে উপসর্গটি হচ্ছে কি প্র। অবশ্যই শিক্ষার্থীরা এটি তোমরা মনে রাখবে। এরপর শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি আমি আর দিয়ে দিব না। সেটি হচ্ছে নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহার করা হয়েছে? না হোক, নাজুক, নালায়েক নাকি না দাবি? এতক্ষণ ধরে যে আমি এতগুলো ছক পড়ালাম সে ছকের মধ্যেই কিন্তু এই উত্তরটি আছে। তোমরা দ্রুততার সাথে কমেন্ট সেকশনে গিয়ে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দাও এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হলে আমি ব্যক্তিগতভাবে কমেন্ট সেকশনে এসে এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে যাব এবং তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছ কমেন্টে তোমাদের গিয়ে আমি নিজে রিপ্লাই দিয়ে আসব। এবং আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই এতে বেশ খুশি হবে। এবং এর মধ্য দিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের সাথে থেকো।